হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু তোমরা এই চ্যানেলে চলে এসেছো, দেখতেই পাচ্ছ আর্মড উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ, তার মানে তোমাদের হাতে সেই অস্ত্র তুলে দেবো আজকে আমি। আজকে আলোচনা করা হবে বৃত্ত এবং বৃত্তের সাথে যে স্পর্শকের আন্তঃসম্পর্কগুলো আছে, অর্থাৎ বুঝতেই পারতেছো ম্যাথের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4-এর দ্বিতীয় অংশটা নিয়ে আজকাল আলোচনা করা হবে। এবং যেহেতু এই প্লেলিস্টের এটা 4 নাম্বার ভিডিও, সেই কারণে এটা পার্ট 4 নাম দেওয়া হয়েছে। আগের ভিডিওগুলোতে আমরা 4.1 শেষ করেছি সাকসেসফুলি। আজকে যেহেতু আমরা 4.2 শুরু করতে যাচ্ছি, এটা নিয়ে কোনো শুরুতে কোনো থিওরি আলোচনা করব না, সরাসরি হচ্ছে এটার ম্যাথের দিকে চলে যাব। ম্যাথ করার জন্য আমার যেসব থিওরিগুলো লাগে সেটা আমি সময়ে সময়ে তার অবতারণা করব। তো চলো শুরু করা যাক। লেটস ক্র্যাক অল দ্য ম্যাথস ডাউন ইন হিয়ার। আচ্ছা, তো আমাকে বলা হয়েছে প্রথমে দুইটা বিন্দু দিয়ে দিছে যে 3, 7 আর 9, 1। 3, 7, 9, 1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। দেখাও যে এই রেখাটি ওই বৃত্তের একটা স্পর্শক। প্রথম কাজ হচ্ছে আমাকে বৃত্তটা আগে নির্ণয় করে নিই। হ্যাঁ, বৃত্তের ইকুয়েশনটা কি হবে? যদি তোমাকে এই যে ব্যাসের প্রান্ত বিন্দু সংযোজক রেখাংশকে ব্যাস ধরে, তার মানে এখানে যে রেখাংশটা দেওয়া ছিল সেটা ছিল 3, 7 আর এখানে ছিল 9, 1, তাই তো? এটাকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করা হয়েছে। এরকম দেখতে হয়েছে বৃত্তটা দেখতে এরকম হয়েছে। এখানে তার কেন্দ্র ছিল। তাহলে বৃত্তটার ইকুয়েশন কি হবে বলো তো? বৃত্তের ইকুয়েশন হবে x-3 x-9 প্লাস y-7 y-1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, এটা ভেঙে চুরে লিখলে কি হয় দেখি তো। এক্স স্কোয়ার, যেহেতু 3 আর 9, তাই তো 12 মাইনাস 12x প্লাস হচ্ছে 3 9 27 হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়ালস টু 0। তার মানে ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8, এটা ওয়াই, 8y, 27 আর সাথে হচ্ছে তোমাদের 34। তাহলে 34 খুব সম্ভবত এটাই আমাদের। এখানে তোমাদের 4.2 একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে যে ছোট ছোট ক্যালকুলেশনগুলোতেই ভুল হয়ে যায়। এমনিতে মানে জটিল কোনো কনসেপ্ট নাই, ছোট্ট ক্যালকুলেশনে আমাদের ভুল হয় বলে পুরো ম্যাথে গলদ হওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের ক্যালকুলেশনে একটু সতর্ক থাকতে হবে। দরকার হলে ক্যালকুলেটর ইউজ করো, তারপরেও একটু করো, আর মতো মুখে মুখে করতে জানো। আচ্ছা, এখন বৃত্তের ইকুয়েশনটা তৈরি হয়েছে। আমাকে এখন কি করতে হবে যে আমাকে আসলে স্পর্শক জিনিসটা কি সেটা বুঝি। স্পর্শকের কথা তো আগে পর্যন্ত বলাই হয়নি। যদি এইটা হয় আমার জন্য, স্পর্শক হচ্ছে এমন একটা রেখা যেটা বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করে। মনে রাখতে হবে, স্পর্শক হচ্ছে এমন একটা রেখা যেটা ওই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। যদি একটা বিন্দুতে ছেদ করে তার মানে ওইটাকে বলা হয় আসলে স্পর্শ বিন্দু, যে কোনো মতে তাকে স্পর্শ করে চলে গেছে, সেটাকে আমরা বলি স্পর্শ বিন্দু। তার মানে হচ্ছে এই একটা বিন্দুকে যদি স্পর্শ করতে হয়, খেয়াল করো, এই রেখাটাকে অবশ্যই হইতে হবে এই যে এখানে যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রের সাথে, সেই কেন্দ্র এবং এই বিন্দুর সংযোজক রেখাংশের উপরে লম্ব হতে হবে। আমরা জানি এই বেসিক প্রপার্টিসগুলো, এগুলো লম্বা হয় আর এখানে হচ্ছে এই বৃত্তটা থাকে। এখন একটা জিনিস খেয়াল করো যে এই বিন্দু থেকে এই রেখার উপরে যেহেতু এটা লম্ব, তার মানে এই লম্ব এই যে কি বলে, এই লম্বটা আসলে একটা দূরত্ব নির্দেশ করতেছে। সেই দূরত্বটা দেখো, একই সাথে কেন্দ্র থেকে রেখার দূরত্ব, কোন একটা বিন্দু থেকে আমরা রেখার দূরত্ব কি লম্ব দূরত্ব হিসেবে তো বের করি। তাহলে কেন্দ্র থেকে রেখার দূরত্ব পাইছি সমান কি হচ্ছে দেখো তো, এটা কিন্তু আসলে এই বৃত্তটার একটা ব্যাসার্ধ। তার মানে বৃত্তর ব্যাসার্ধ। আর যদি এটা না হয়ে, যদি এটা ছেদ করতো, যদি এরকম লাইন হইতো, কি হইতো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এতখানি, কিন্তু এই লাইন থেকে দূরত্ব আসতো এতটুকু। তার মানে এই মাঝখানের এই ত্রুটিটা থেকে যেত। এই যান্ত্রিক ত্রুটিটা থাকার কারণে এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা স্পর্শ বলি না, কেবল ছেদক। আর যদি রেখাটা বাইরে থাকলে কি হবে, ব্যাসার্ধ এবং দূরত্ব সমান হবে না, দূরত্বটা বেশি হবে, ব্যাসার্ধটা কম হবে। কিন্তু যদি এটা কখনো সমান হয়ে যায়, সেই সমান হওয়ার কেসটাকেই আমরা বলি হচ্ছে স্পর্শক। যদি এই কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব এবং বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো এটা স্পর্শক। আচ্ছা, এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করতে চাই। কিভাবে? এই বৃত্তটার এখন কেন্দ্র নির্ণয় করতে হবে। খেয়াল করো, বৃত্তের কেন্দ্র ছিল কি আসলে, এটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। এখান থেকেও কেন্দ্র বের করা যায়, কি দরকার এই ঝামেলার মধ্যে, কোশ্চেনের মধ্যে থেকে -2 দিয়ে ভাগ করার। তার থেকে ভালো একটা জিনিস দেখো,
এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করলেই হবে না? 3 আর 9 এর যোগফল 12 আর অর্ধেক হচ্ছে 6, তার মানে কেন্দ্রের ভুজ পেয়ে গেছি। 7 এবং 1 গড় করলে হবে 4, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমার কেন্দ্র। আর আমার প্রদত্ত স্পর্শক কোনটা ছিল? স্পর্শক ছিল আমার x প্লাস y ইকুয়ালস টু 4। তাহলে আমাকে এবার যে কাজটা করতে হবে, এখান থেকে আগে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ নির্ণয় করা কঠিন হবে না। এই যে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু, যেহেতু তাই যে কোনো একটা বিন্দু থেকে আমি হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আর সমান দেখা যাচ্ছে 6, আর যদি তুমি এটা এই দূরত্বটা নাও তাহলে হবে হচ্ছে 3 স্কোয়ার আর হচ্ছে 3 স্কোয়ার। আচ্ছা, একই জিনিস আসলো, এটা আসবে 3√2। তার মানে আমার ব্যাসার্ধ আসছে 3√2। আমাকে ওই কেন্দ্র থেকে ওই রেখার উপরে যে দূরত্ব সেটাকেও আনতে হবে 3/2, 3√2। তাহলে সেই দূরত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করো, আমরা সেটাকে কি করছিলাম, প্রথমে ইকুয়েশনটাকে লিখে ফেলতে হয়। ইকুয়েশনটা উপরে থাকে, নিচে থাকে হচ্ছে a স্কোয়ার এবং b স্কোয়ার। এটার জন্য a স্কোয়ার এবং b স্কোয়ার কি 1 স্কোয়ার এবং 1 স্কোয়ার। আচ্ছা, এবার খেয়াল করো x এবং y এর পরিবর্তে কি করতে হবে, ওই বিন্দুগুলোকে বসাইতে হবে। বিন্দু কোনটা? বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে দূরত্বের জন্য 6 এবং 4 বসাই দিব। 6 এবং 4 বসাই দেওয়ার ফলে যেটা হলো, আমার এখানে থাকলো 4 এবং 4 চলে গেল, শুধু থাকলো 6, নিচে থাকলো √2। এটাকে আমরা লিখতে পারি 3 × 2, নিচে থাকলো √2। এই √2 আর এই 2 কেটে যায়, থাকবে 3√2। তার মানে বুঝতে পারলাম যে এই যে কেন্দ্র থেকে ওই রেখার উপর দূরত্ব এবং ব্যাসার্ধ দুইটা সেম আসলো আমার জন্য। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ ভাই, ওই রেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক। বৃত্তের স্পর্শক নির্ণয় করা হয়ে গেছে। এবার বলছে কি, স্পর্শ বিন্দুটা নির্ণয় করো। একটু টাফ, এটা অনেকভাবে করা যায়। এটা হয়তো বুঝছি তোমরা, যদিও না বুঝে থাকো তারপরেও আরেকবার দেখো, বুঝতে পারবে। এবার আমি কঠিন কিছু বলি নাই। স্পর্শ বিন্দু বের করার দুইটা টেকনিক আছে। দুইটা টেকনিক একটু তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা ফলো করবা, হ্যাঁ? আচ্ছা, দুইটা টেকনিক কি? দুইটা টেকনিক হচ্ছে যে তোমাকে দেখো দিছে হচ্ছে, এটা হচ্ছে বৃত্ত ছিল আর এটা ছিল আমার জন্য স্পর্শক। এখন তুমি কিন্তু জানো যে স্পর্শ বিন্দু হবে একটা, এবং সেই স্পর্শ বিন্দুটা কোনটা? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে লম্বটা তৈরি হয়, সেই লম্ব রেখাটার এখানে। আচ্ছা, স্পর্শ বিন্দু হচ্ছে এটা। তোমরা একটা জিনিস কাজ করে আসছো, সেটা হচ্ছে যে আমরা যখন আগে ছেদ বিন্দু বের করতাম তখন যে কাজটা করছিলাম, যে x এর একটা মান ওই যে এই ইকুয়েশন থেকে প্রথমে আমরা কি করব, x + y = 4 দেওয়া আছে, এখান থেকে আমি x = y 4 - y লিখে নিয়ে x = 4 - y। এখন এই x এর মান যদি আমি এই ইকুয়েশনের ভিতরে বসাই, তাহলে আমাকে y এর একটা ভ্যালু দিয়ে দিবে। একটা ভ্যালুই পাওয়া যাবে y এর, কারণ হচ্ছে যেটা স্পর্শক x এবং y এর একটা করে ভ্যালু থাকবে। তাহলে এটা দিয়ে করতে পারি, হ্যাঁ? কিন্তু এটা আমরা আগেও দেখে আসছি যে ছেদবিন্দু বের করার সময় এটা করছিলাম। যেহেতু যদি দুইটা y আসতো তাহলে বলবো যে এটা ছেদ করছে, যদি একটা y আসে তাহলে হচ্ছে এরা কি করছে বলো তো, এটা ছেদ করেনি, এটা হচ্ছে স্পর্শ করছে। এটা বের করার আরো একটা সরল রৈখিক টেকনিক আছে। সরল রৈখিক টেকনিকটা কি দেখো তো, তোমাকে কিন্তু এই রেখার ইকুয়েশন দেওয়া আছে x + y = 4, তাই তো? আচ্ছা, এই বিন্দুটা তুমি পেয়ে গেছো 6 এবং 4। এবার দেখো তো, 6, 4 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বই কিন্তু এই লাল রেখাটা। 6, 4 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে এই লাল রেখাটা। এই রেখাটার ইকুয়েশন কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করছিলাম? এই যে x এবং y এর কি করতে হবে, প্রথমে তাহলে সহগ উল্টায় দিতে হবে। সহগ একই আছে, তার মানে y এর সামনে চিহ্ন উল্টে যাবে, x - y করতে হবে। x - y করলে আসবে 2। তার মানে এই রেখার ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম x - y = 2, as simple as that। x - y = 2। আচ্ছা, এবার দেখো তো, এই রেখাটা বর্ধিত করলে এইদিকে চলে যায়। এখন একটা রেখা আছে আমার কাছে, এখানে আরেকটা রেখা আছে, এবং এরা হচ্ছে পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। সেই ছেদ বিন্দুটাই দেখো স্পর্শ বিন্দু না? তুমি যদি এখন এই রেখা দুইটার স্পর্শ বিন্দু বের করো, দুইভাবে ম্যাথটা করে দেখি কি আসে আমাদের জন্য। 2x সমান এখান থেকে এই দুইটা সমীকরণ সলভ করলে তোমার x সমান পাওয়া যাবে x সমান 3 আর y সমান পাওয়া যাবে হচ্ছে 1। 3, 1 বিন্দু, ওইটাই যে বিন্দুটা দেওয়া ছিল নাকি? না, আচ্ছা 3, 1। 3, 1 হচ্ছে আমরা একটা স্পর্শ বিন্দু পাইছি। প্রথমে এই টেকনিকে লম্ব রেখার সরলরেখিক টেকনিক এখান থেকে বের করার চেষ্টা করি। x এর মান বসাবো y - 4y² + y² - 12 ইনটু, এটা একটু লেন্দি প্রসেস হয়, তো এটা আমার মনে হয় এটা ফলো করা ভালো, কারণ এটার ক্যালকুলেশন একটু কেয়ারফুলি করলে অল্পতেই হয়ে যাবে, কিন্তু এটা একটু লেন্দি। আচ্ছা, তাহলে এটা ছিল আমার y -
4 মাইনাস ওয়াই, 4 মাইনাস ওয়াই, তারপরে কি করতে হবে মাইনাস 8y প্লাস 34 ইকুয়ালস টু 0, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 12 48 প্লাস এটা কি হলো 12y মাইনাস 8y 34 ইকুয়ালস টু 0। আল্লাহ জানে ম্যাথটা আমার মানে হবে কি না আমি সেটাও শিওর না। ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, শুধু y গুলো যদি নেই তাহলে এখানে আছে 8y, এখানে আছে প্লাস 12y, তার মানে 4y মাইনাস 8y, তার মানে হচ্ছে মাইনাস 4y। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি ধ্রুবকগুলো, ধ্রুবক আছে হচ্ছে 16, আর এখানে 16 আর 34 যোগ করলে হবে হচ্ছে 50, তার মানে 2। আচ্ছা 2 আছে আমার কাছে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0, y এর মান আসতেছে 1। আচ্ছা তাহলে x এর মান কি আসে 4 মাইনাস ওয়াই, মানে 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3, এটা দেখো 3 1। এখান থেকেও আমরা সমাধান পাইলাম 3 এবং 1, তার মানে দুইটা টেকনিকই সঠিক। তুমি যেটা ভালো বোঝো তুমি একটাকে রিপ্লেস করে দিবা নাকি সরলরৈখিক টেকনিক করবা, দেখলা যে এই রিপ্লেস করার টেকনিকটা একটু লেন্দি হয়, আমার মনে হয় না এটা ফলো করা উচিত তোমাদের। ফলো করবা এটাকে, এটা বেশি ভালো এবং এফিশিয়েন্ট, তোমার অল্প কাজেই তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। আর এটার জন্য খুব সতর্কভাবে কাজ করতে হবে এবং ছোট্ট একটা কোনো জায়গায় প্লাস মাইনাসে ভুল হয়ে গেলেই জীবনটা বেদনা হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার পরের ম্যাথটা করে ফেলি, বোর্ডটা মুছে। এই ম্যাথটাও হুবহু শুরুর অংশটা একই রকম, তোমাকে রেখা দিয়ে দিছে, বৃত্ত দিয়ে দিছে, তোমাকে বের করতে হবে যে ওটা কি করলো কিনা, ওরা হচ্ছে পরস্পর হচ্ছে স্পর্শক হয়েছে কিনা। তাহলে প্রথমত এটার ব্যাসার্ধ বের করে নিই। এটার ব্যাসার্ধর আগে এটা কেন্দ্রটা দেখতে হবে, এইচ কে হিসাবে ওর কেন্দ্র বের করবো আমরা। দেখো এক্স এর সহগ ভাগ মাইনাস 2, তার মানে আসতেছে 3, ওয়াই এর সহগ ভাগ মাইনাস 2, তার মানে আসতেছে মাইনাস 4। আমরা কেন্দ্র পেয়ে গেছি, এবার আমরা বের করবো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধর জন্য ব্যবহার করতে হবে 3 স্কোয়ার প্লাস এই 4 স্কোয়ার, এটা মাইনাস 4 স্কোয়ার দিলে আমরা কারণ মাইনাস চলে যাবে, শুধু 4 স্কোয়ার, আর এটা সহগ ছিল মাইনাস সহগ মানে মাইনাস 15, তাহলে আসতেছে আমার জন্য √10। এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে √10। আচ্ছা ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার হচ্ছে এই রেখা থেকে এইটার লম্ব দূরত্ব বের করতে হবে। সেই লম্ব দূরত্বকে যদি তুমি ডি দিয়ে প্রকাশ করো তাহলে তুমি পাচ্ছ রেখাটা ছিল হচ্ছে x মাইনাস 3y মাইনাস 5, আর নিচে আমার কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার কি দেখো তো 1, আর বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। এবার কি করতে হবে আমাকে, এবং এই x এবং এই y কে রিপ্লেস করতে হবে ওই কেন্দ্রটা দিয়ে। তাহলে কি বসাবো, এখানে 3 আর এখানে মাইনাস 4। আচ্ছা তারপরের ক্যালকুলেশনে কি আসে দেখি, নিচে আসবে হচ্ছে √10, নিচে √10 চলে আসছে, আর উপরে আসতেছে 3 মাইনাস 3 4 12 প্লাস হয়ে যাবে 12 মাইনাস 5, কি আসে এটা 15 বিয়োগ 5 which is 10, তার মানে উপরে আসতেছে 10, নিচে আসতেছে √10, যেটার মান আমাকে দিচ্ছে হচ্ছে শুধু √10। বুঝলাম যে দূরত্ব যেহেতু সমান, ব্যাসার্ধ এবং লম্ব দূরত্ব যেহেতু সমান, তার মানে এটা হচ্ছে স্পর্শক। এখন ঘটনা হচ্ছে তোমাকে এবার বের করতে বলছে এই যে স্পর্শকটা আছে, ধরো এটা হচ্ছে সেই স্পর্শক, এইটা হচ্ছে কেন্দ্র, তোমাকে বের করতে বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। স্পর্শ বিন্দুগামী মানে ব্যাসের সমীকরণ মানে কি, ওই স্পর্শক থাকবে ব্যাসের ভিতরে, স্পর্শক থাকবে এবং কেন্দ্র তো থাকবে, যেহেতু ব্যাস তার মানে হচ্ছে স্পর্শক থাকবে, স্পর্শ বিন্দু থাকবে এবং কেন্দ্র থাকবে, এবং হচ্ছে অপর প্রান্ত বিন্দুটা থাকবে। কিরকম, এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে কেন্দ্র। দেখো তো আমরা যখন লম্ব রেখার সমীকরণ আসলে নির্ণয় করি এইটা থেকে, তখন আসলে কি এইটাই নির্ণয় করি না, এবং এটাকে যদি বর্ধিত করা হয় তাহলে কি এটা একটা ব্যাসের মতন আচরণ করবে। তার মানে আমাকে আসলে চাইছে কালো রেখাটা, এবং এই কালো রেখাটা কি, কালো রেখাটা হচ্ছে স্পর্শকের উপরে অঙ্কিত লম্ব। স্পর্শকের উপরে কেন্দ্রগামী যে লম্বটা তৈরি হয়, স্পর্শকের উপরে যে কেন্দ্রগামী লম্ব বা হচ্ছে স্পর্শকের সাথে স্পর্শবিন্দুগামী যে ব্যাস, স্পর্শবিন্দুগামী ব্যাস অথবা স্পর্শকের উপর কেন্দ্রগামী লম্ব, দুইটাই তোমাকে নির্দেশ করবে হচ্ছে অভিলম্ব। এটার নাম হচ্ছে অভিলম্ব বা নর্মাল। স্পর্শককে বলা হয় ট্যানজেন্ট আর এই অভিলম্বকে বলা হয় নর্মাল। কি কথাটা বললাম, একটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাস, স্পর্শবিন্দুগামী ব্যাস
অথবা এটার আরেকটা কথা কি থাকতে পারে, স্পর্শকের উপর কেন্দ্রগামী লম্ব, স্পর্শকের উপর কেন্দ্রগামী লম্ব, দুইটাই একই জিনিসকে নির্দেশ করবে, সেটার নাম হচ্ছে অভিলম্ব বলা হয়, যেটাকে অভিলম্ব। এই অভিলম্বকে ইংলিশে বলে নর্মাল, অভিলম্বকে ইংলিশে বলবে নর্মাল। আর এই স্পর্শক বা এই স্পর্শক যে রেখাটা ছিল ওটাকে বলা হয় ট্যানজেন্ট, যেটা তোমরা আগে দেখে আসছো, ট্যানজেন্ট চেনো তোমরা। তাহলে এই যে এবার আমাকে কি করতে হবে, এই যে আমার বিন্দুটা ডানা আছে কত 3 - 4, আর এই রেখাটাও জানা আছে কত, কি ছিল ওই রেখাটা কই গেল, 3 x - 3y = 5। তাহলে এইটার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। কিভাবে করি যেন আমরা লম্ব রেখার সমীকরণ, মুছে দিই। প্রথমত x এবং y এর সহগ উল্টাইতে হবে, তার মানে 3x হবে এবং এখানে একটা y হবে, y এর সামনের চিহ্ন উল্টায় যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। 3x এবং y ওই পাশেই, শুধু আমি x এবং y এর মান বসাবো, x এবং y এর মান বসাবো হচ্ছে 3 আর 4 হিসেবে। তাহলে 3 × 3 প্লাস -4, তাহলে 3 × 3 = 9 - 4, দ্যাট ইজ কত আসে 5। হ্যাঁ 5, এই যে 3x + y = 5। এই যে আমাদের অ্যান্সার মিলে গেছে, এখানে অ্যান্সার দেওয়াই ছিল। এই তো ছিল দুইটা ম্যাথ দেখে ফেললাম, খুব ছোট্ট সহজ ম্যাথ ছিল। পরে ম্যাথের দিকে চলে যাই এবার, তাহলে আমরা সময় নষ্ট না করে। এবার তোমাদের জন্য যে ম্যাথগুলো নিয়ে আসলাম দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুইটা করে অ্যান্সার প্রত্যেকটা, তো ভয় পাওয়ার কিছু নাই, জিনিস ওই একই হচ্ছে, এবার ভ্যারিয়েবলগুলো ভিন্ন হবে। আমরা আগের বার যে জিনিসগুলো নিয়ে কাজ করছি, যেগুলোকে আমরা ভ্যারিয়েবল ধরছিলাম, সেগুলো আর ভ্যারিয়েবল থাকবে না। আসলে আগের দুইটা ম্যাথে কোনো ভ্যারিয়েবল ছিলই না, এবার হচ্ছে আমাকে দুইটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হবে, দুইটা না একটা দিলেই হবে, দেখা যাক। প্রথমে একটা বৃত্ত দিয়ে দিছে, বৃত্তর অঙ্কিত স্পর্শক অন্য একটা রেখার সাথে লম্ব বলছে, তার মানে এইখানে যে বৃত্তটা আছে, এই বৃত্ত, এই বৃত্তের যে স্পর্শক আছে, বৃত্তের স্পর্শক হতে পারে এইটা, এই স্পর্শকটার সাথে লম্ব আর একটা স্পর্শকের লম্ব আর একটা রেখার সমীকরণ দিয়ে দিয়েছে। ধরো হচ্ছে এই রেখাটার সমীকরণ দিয়ে দিয়েছে 3x - 4y = -5, এই যে এই রেখাটা, এই রেখাটা হচ্ছে এটা। আচ্ছা, এখন একটা কথা খেয়াল করো তো, যেহেতু তোমাকে স্পেসিফাইড করে দেয় নাই, তোমাকে স্পেসিফাইড করে দিয়েছে এই রেখাটা, এবং তোমাকে কিন্তু স্পেসিফাই করে দেয় নাই যে স্পর্শক কি এইটা হবে। দেখো তো এইখানে এর উপরে লম্ব, এই রেখার উপরে লম্ব আরো একটা স্পর্শক তৈরি হয় কোথায়, ঠিক এই ব্যাসে যে স্পর্শবিন্দু আছে তার ঠিক অপর প্রান্ত বিন্দু, এই জায়গায় তুমি আরেকটা স্পর্শক কেমন করে তৈরি করতে পারবা। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বৃত্তের জন্য যদি এরকম বাইরে থেকে একটা আমি লম্ব রেখার উপরে স্পর্শক আনতে চাই, লম্ব রেখা তার উপরে যদি স্পর্শক থাকে, মানে স্পর্শকের উপর যে লম্ব রেখাটা আর কি, তাহলে এই রেখাটা এবং এই রেখাটা তারা যেহেতু প্যারালাল এবং দুইজনই একই একই কি বলে একই ক্রাইটেরিয়া বা হচ্ছে একই শর্তগুলো ফিল আপ করতেছে, যে দুইজনই এই রেখার সাথে লম্বভাবে আছে, তো সেই কারণে আমাকে দুইটা রেখাই নিতে হবে, এই কাজটাই করতে হয়েছে এখানে। তাহলে আমাকে যে কাজটা একটু ধরে নিতে হবে, প্রথমত দেখো এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ আমাকে হচ্ছে এই স্পর্শক দুটো নির্ণয় করতে হবে না। তাহলে এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ কি কি, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হলে আমাকে কি করতে হবে, 3 আর 4 এদের হচ্ছে প্রথমে সহগ উল্টা দিতে হবে, 4x আর আসবে 3y, y এর সামনের চিহ্ন মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। তারপরে এইখানে হচ্ছে আমি একটা ইচ্ছামূলক ধ্রুবক k নিয়ে আসব। এখন এই k এর ভ্যালু, এই k এর আসলে দুইটা মান বের হবে, যেটার জন্য আমি বলতে পারবো যে এইখানে হচ্ছে দুইটা ইকুয়েশন নির্দেশ করতেছে। কিভাবে করা যায় দেখো তো, এই রেখাটার সাথে এই মানে এটাকে স্পর্শক বলবো কোন শর্তে, এইখানে যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা আর এই যে এই রেখা এবং এই রেখার লম্ব দূরত্বটা সেটা সমান হবে, ডি এবং আর সমান হবে। এখানে আর কত দেখো তো, এর বৃত্তের জন্য আর যদি বের করতে যাও তোমার আসবে হচ্ছে 1², এটা তোমরা নিজেরা ব্যাসার্ধটা বের করো, এটা আমি আমার টেকনিকে ছোট ছোট ভাবে করে ফেলতেছি, 2² আর হচ্ছে +4, তাহলে আসছে আমার 4 আর 4 এ 8 আর 1 এ 9, তার মানে 3। ব্যাসার্ধ আসতেছে 3 আর আমার দূরত্ব হবে তার মানে 3, তাহলে আমি 3 সমান লিখতে পারি, 3 হবে দূরত্ব, এবং এই দূরত্বটা কি আসলে এই রেখা এবং এইখানে যে কেন্দ্রটা ছিল, কেন্দ্র দেখো কত, কেন্দ্র হচ্ছে 1 2, কেন্দ্র 1 2 কিভাবে হয় সেটা তোমাদেরকে বলতেছি না, কারণ তোমরা এগুলো আগেও করে আসছো। এটার কেন্দ্র পাইছি আমি 1 2, তার মানে 1 2 বিন্দু থেকে এই রেখার দূরত্ব হবে 3, এই রেখার দূরত্ব, এই রেখাটা হচ্ছে 4x + 3y + k, আর নিচে ওর a² b² হচ্ছে 4² আর 3², 4² আর 3², ওইটার কাহিনী কি হবে, 5 হবে, এটা জাতীয় জিনিসপত্র তোমরা জানো, এটা আসবে 5। এই 5টা যদি তুমি ওই পাশে গুণ করে দাও, এখানে চলে আসবে 15,
আর এইখানে যে কাজটা করতে হবে তোমাকে এক্স এবং ওয়াই এর পরিবর্তে কেন্দ্রটা বসাতে হবে 1 এবং 2, 1 2। আচ্ছা, তাহলে কি পাচ্ছি? এই পাশে পাই আমরা 4 প্লাস 6 মানে হচ্ছে 10 প্লাস কে আসতেছে হচ্ছে 15। এখন অনেকে এই জায়গায় করে কি বর্গ করে দেয়, আবার অনেকে আমরা যে কাজ আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে তুমি এই যদি মডুলাস চিহ্ন উঠাইতে চাও তুমি প্লাস মাইনাস এই পাশে নিয়ে চলে আসো। 10 প্লাস কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 15 হয়ে গেল, আর কিছু করা লাগবে না। তাহলে কে সমান কি হবে? প্লাস মাইনাস 15 মাইনাস 10। দেখো 15 এর ভ্যালু যদি কি হয়, 15 এর দুইটা ভ্যালু হতে পারে, একটা হতে পারে মাইনাস 15 যদি বসাও, দুইটা আমি করাচ্ছি, যদি মাইনাস 15 বসাও তাহলে হবে হচ্ছে 10 সমান অ্যান্সার আসবে মাইনাস 25। যদি তুমি প্লাস 15 বসাও মাইনাস 10 করে আসবে শুধুমাত্র 5। তাহলে তোমার জন্য ইকুয়েশন কি ছিল? 4x প্লাস 3y প্লাস কে, কে এর ভ্যালু একবার হচ্ছে মাইনাস 25 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 4x প্লাস 3y, কে এর আর একটা ভ্যালু 5 ইকুয়ালস টু 0। কোনটা কি? এটা হচ্ছে তোমার 25 নাকি এটা 5 এটা জানার দরকার নেই, তোমার অ্যান্সার মিলে গেছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, বুঝছি হয়তো ব্যাপারটা কিভাবে করলাম। প্রথমে আমরা হচ্ছে লম্বরেখার সমীকরণ ধরে নিয়েছি কে, এই কেটা হচ্ছে তোমার যে লম্বরেখার সমীকরণ বা হচ্ছে স্পর্শকটা নির্দেশ করতেছে। স্পর্শকটা হচ্ছে 1 2 বিন্দু থেকে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে অবস্থিত, ব্যাসার্ধ পরিমাণ দূরত্বটা হচ্ছে 3, তাহলে 3 ইকুয়ালস টু ওই যে লম্ব দূরত্বের যে সমীকরণটা আমরা সূত্র জানি সেই সূত্রের মধ্যে বসাই দিছি, কে এর ভ্যালু পাইছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গা, এখান থেকে যে চেঞ্জটা আনতে হয় আর কি। এই তিনটা লাইন প্লাস মাইনাসটা কিভাবে উঠাবা, এইখানে যে মডিউলাস চিহ্ন ছিল মডিউলাসের প্লাস মাইনাসের জন্য এই পাশে তুমি নিয়ে চলে আসো, প্লাস মাইনাস চলে আসবে, মানে ওইভাবে ম্যাথ হয়ে যাবে। অথবা তোমার যদি এটা কমফোর্টেবল না হও আরেকটা কাজ করতে পারো, ওই পক্ষকে বর্গ করো, বর্গ করলে এটা হয়ে যাবে কে প্লাস 10 হোল স্কয়ার। এটা সলভ করলেও তুমি কে এর যে মান পাবে সেটা দেখবে একই আসবে, তোমার আসবে হচ্ছে 5 আর মাইনাস 25, একই জিনিস আসবে। পরের ম্যাথটাতে চলে যেতে হলে বোর্ড ক্লিন করে। এই দুইটা ম্যাথ আলাদা কিছু না, তারা দুইজন একই সূত্রে গাথা, তাদের হচ্ছে সমীকরণ ধরার স্টাইলটা ভিন্ন। আগেবার হচ্ছে লম্ব রেখা ধরছিলাম, তোমাকে হয়তো প্যারালাল দিয়ে বলে দিতে পারে যে এই রেখার সাথে সমান্তরাল দুইটা স্পর্শক, এমন হতে পারতো। তখন শুধুমাত্র একটা এক্সট্রা কে যোগ করে নিলে হয়তো সহগ এক্স এর সহগ ওয়াই এর সহগ উল্টানো, ওয়াই এর সামনে চিহ্ন পরিবর্তন, এগুলো কিছু করা লাগতো না। আচ্ছা, এইখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0। এই বৃত্তের হচ্ছে তোমার একটা স্পর্শক নির্ণয় করতে হবে যারা হচ্ছে কি করে, একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। মনে রাখতে হবে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ জিনিসটা আগে চিনে নাও। একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যদি করতে চায় তাহলে জিনিসটা করতে হবে, এটা হতে পারে দুইটাই প্লাস, তার মানে এমন, হতে পারে দুইজনই মাইনাস, তার মানে হতে পারে এমন, তাই তো? জিনিসটা খেয়াল করো, হতে পারে দুইটাই প্লাস, হতে পারে দুইটাই মাইনাস। এই ধরনের ইকুয়েশনগুলোকে তুমি প্রকাশ করতে পারো কি হিসেবে? দেখো, যদি সমমানের অংশ বলছে তার মানে x বাই a, আর সূত্র ছিল হচ্ছে y মাইনাস বা হচ্ছে y বাই b, সরি y বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখন যেহেতু আমার দুইটা হচ্ছে সমমানের অংশ, তার মানে b এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে a। এখন এই এটার আবার দুইটা ভ্যালু হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করা লাগবে আমার নাকি? পজিটিভ নেগেটিভ কি ধরবো নাকি এমনি অ্যান্সার হয়ে যাবে? শুধু পজিটিভটা আগে করে দেখি, শিওর না আমি যেহেতু। আর যদি নেগেটিভ আসেও এখানে শুধু একটা প্লাস মাইনাস বসাই দিলেই হবে। হ্যাঁ, এ নিলেই হবে, শুধুমাত্র এর আর একটা মাইনাস ভ্যালু এমনি চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার জন্য ইকুয়েশন, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার জন্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে স্পর্শক। এই স্পর্শক হবে কি, স্পর্শকের শর্ত কি, সেটার জন্য আর এবং ডি সমান হবে। ডি এর এই পাশের অংশটা আমি বসাবো, আরটা আগে নির্ণয় করে ফেলি। আর হচ্ছে এখান থেকে পাওয়া যাবে আমার √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 আসবে হচ্ছে 4 আর 16 20 মাইনাস 18 হলো √18 √18 খুব সম্ভবত, একটু চেক করে নিই। 4 আর 16 হচ্ছে 20 বিয়োগ 2 18, ঠিক আছে, √18। আর এটাকে সংক্ষেপে লেখা কি দরকার আছে? 3√2 হবে খুব সম্ভবত, হ্যাঁ 3√2। আর আরেকটা কি আছে আমার জন্য, এবার হচ্ছে কেন্দ্র নির্ণয় করতে হবে। এইচকে এখান থেকে দেখা যাচ্ছে -2 আর হচ্ছে +4,
-2 + 4 হচ্ছে কেন্দ্র। এখন এই দূরত্ব যেটা r = d, r = পেয়ে গেছি আমরা 3√2 আর d সমান আমরা জানি হচ্ছে কি হবে x + y - a আর নিচে হবে হচ্ছে 1² + 1²। এই যে এই রেখাটার কথা বলতেছি, এই রেখাটা এখানে বসা দেওয়া হলো। এখন এই x এবং y এর পরিবর্তে আমাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? ব্যাসার্ধের বৃত্তের যে কেন্দ্র ছিল কেন্দ্র দিয়ে রিপ্লেস করবো, কারণ কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে আমার জন্য ওই ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখান থেকে আসে √2, √2 যদি এই পাশে গুণ হয়ে যায় এখানে আসবে 6 আর এই পাশে থাকবে শুধুমাত্র, খেয়াল করে এই পাশে থাকবে হচ্ছে 2 - a, 2 - a, তাহলে এটাকে লেখা যায় +-6। তারপরে যেটা করতে পারি আমরা a = লেখা যায় 2 + -6। এটা হতে পারে যদি তুমি ধনাত্মক মান নাও, একবার আসবে হচ্ছে 2 + 6 মানে 8, আরেকবার আসবে 2 - 6 দ্যাট ইজ -4। এবার এদের ভিতরে মান বসাও, x + y - a আছে, -a হিসেবে a এর মান এখানে আমি পাইছি 8, তার মানে -8 = 0। পরেরটা আমি কি পাইছি? পরেরটা আমি পাইছি হলো x + y মাইনাস, এবার a এর ভ্যালু -4 = 0, তার মানে আসতেছে x + y + 4 = 0। দেখো তো অ্যান্সারগুলো মিললো নাকি? অ্যান্সার মিলে গেছে আমাদের জন্য। এর দুইটা ভ্যালু আসবে বলে আমাকে এখানে আলাদাভাবে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস আলাদাভাবে ধরে নিতে হয়নি, এমনিতেই এই দুইটা মান চলে আসছে এর প্লাস মাইনাস, কারণ এটা নিজেই হচ্ছে একটা ভ্যারিয়েবলগুলো প্লাস মাইনাস দুইটা মানই সে একসাথে অবটেইন করতে পারে নিজের মধ্যে, সেভাবে করলেই হয়ে গেল। আগে বুঝছি সেটা সবাই, পরের ম্যাথে দিয়ে চলে যাই তাহলে আমরা। এবার তোমাদেরকে একটা নতুন সূত্র শিখতে হবে। সূত্রটা হবে হচ্ছে t = 0, as simple as that। সূত্রটা হচ্ছে t = 0, t = 0 এই সূত্র। আচ্ছা, এইখানে t এর একটা স্পেশাল পরিচয় আছে। t কে আমি বলি হচ্ছে ফাটানো। আচ্ছা, t কে বলবো ফাটানো। যদি তোমাকে s বলে, s দ্বারা বুঝবা হচ্ছে সমীকরণ। এই নোটেশনগুলো হচ্ছে s, t এবং আরেকটা আছে হচ্ছে s1, এটাকে বলবো বসানো, ফাটানো, সমীকরণ বসানো। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমাদেরকে এখানে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সে কারণে সেখানে পরিচয়টা দিয়ে দিই আগে এই জিনিসগুলোর। সেটা হচ্ছে s1টা পরে দিলেও হবে, sটা আগে দিয়ে নিই। s যখন তোমাকে বলা হবে যে s = 0, তখন বুঝবে এটা বৃত্তের ইকুয়েশনটার কথা বলছে। s মানে হচ্ছে যেহেতু সমীকরণ, বৃত্তের যে সমীকরণ ছিল সেটাই, তাহলে x² + y² - 3x + 10y - 15 = 0। এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে s1। t = 0 দ্বারা বোঝানো হয় t এর একটা স্পেশাল পরিচয় আছে, সেটা সমান হবে 0। আচ্ছা, t এর স্পেশাল পরিচয়টা কি? ওর বৈশিষ্ট্যটা বুঝবো আমরা ফাটানো দিয়ে। তার মানে আমরা হচ্ছে এমন একটা সূত্র এখানে কথা বলা হচ্ছে t দ্বারা, যে কোনো বক্ররেখার ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ওই বক্ররেখার উপরিস্থিত কোনো বিন্দুতে যদি তোমাকে স্পর্শক নির্ণয় করতে দেয়, সেটার জন্য সূত্র হবে t = 0। তোমাকে এখানে বলছে এই সমীকরণ, বৃত্তের সমীকরণ, এই বৃত্তে 4 - 11 বিন্দুতে, মনে রাখতে হবে এই ধরনের ক্ষেত্রে বিন্দুটা কিন্তু হইতে হবে বৃত্তের উপরে বা হচ্ছে ওই বক্ররেখার উপরে, ওই রেখাটার উপরে না হলে হচ্ছে এই সূত্র ইউজ করে কোনো লাভ হবে না, অন্য জিনিস পাওয়া যাবে। আচ্ছা, বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তার মানে বৃত্তটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে বৃত্ত, এই হচ্ছে যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -11। এখন যদি এখানে স্পর্শক হয়, স্পর্শকটা কিরকম হবে দেখতে? এইরকম। এই স্পর্শকটা নির্ণয় করতে দিয়েছে তোমাকে। আচ্ছা, এই স্পর্শকটা নির্ণয় করার জন্য আমাকে হচ্ছে বৃত্তটাকে ফাটাইতে হবে। বৃত্ত ফাটানো বলতে বোঝানো হয় তোমার x² যেখানে থাকবে, x², সেটাকে তুমি লিখবা হচ্ছে x * x হিসাবে, x * x লিখতে পারো। আচ্ছা, লিখলাম। তারপরে তোমার যদি কোনো জায়গায় থাকে শুধুমাত্র 2x বা হচ্ছে শুধু x থাকে, ধরো হচ্ছে কোনো জায়গায় যদি x দেখো, তাহলে কি করবা? সেটাকে লিখবা হচ্ছে x + x/2, দুইটা x এর গড় হচ্ছে x। ঠিক একইভাবে যদি তোমাকে y² বলে কি করব? y * y। আর যদি শুধু y থাকে তাহলে আমরা বসাবো হচ্ছে শুধু বসাবো দুইটা y এর যোগফল ভাগ 2, y + y মানে হচ্ছে 2y। এই দেখো 2 দিয়ে ভাগ হয়ে গেল।
এখন এই জিনিসটা তো আমারই কিছু হলো না, আমি কি করলাম তাহলে, একটু ভেঙে চুরে লেখা হলো খালি। যে পার্থক্যটা তোমার এখানে আনতে হবে সেটা হচ্ছে, ফাটানো বলতে বোঝানো হচ্ছে যে তুমি এক্স স্কোয়ারকে এমন একটা বিন্দু দিয়ে ফাটাবা, সেই বিন্দুটা হচ্ছে 4 - 11, সেই বিন্দুটা হতে পারে, এটার জন্য তো 4 - 11 এমনি নর্মালি বিন্দুটা হতে পারে x1 y1, x1 y1 দিয়ে ওই বক্ররেখাটাকে আমি ফাটাচ্ছি, সেখানে এক্স স্কোয়ার যেখানে ছিল সেটাকে ভেঙে, যে ফাটানো হলো বা ভাঙ্গা হলো, ভেঙে আমি x ইন্টু এক্স হিসেবে লিখলাম, এখানে করতে হবে x ইন্টু x1। এইখানে তোমার যে পরিবর্তন আসবে x প্লাস x1, এখানে যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে y ইন্টু y1, এটা হচ্ছে y প্লাস y1/2। এই এই মানে প্রত্যেকে যেখানে তুমি x স্কোয়ার দেখবা সেখানে হচ্ছে এইভাবে ভেঙে দিবা, যেখানে তুমি x দেখবা এটাকে এইভাবে ভেঙে দিবা, y স্কোয়ার দেখলে y ইন্টু y1 বসাই দিবা, আর যদি y দেখো তাহলে y প্লাস y1/2 বসাই দিবা। এটাকে বলতেছি আমি বৃত্তকে ফাটানো। x y এর জন্য একটা আলাদা জিনিস আছে যেটা হচ্ছে আপাতত আমাদের লাগে না, তোমাদের ইন্টারমিডিয়েটে কনিকেও x y রিলেটেড টার্মওয়ালা কোনো জিনিসপত্র দেয় নাই। তো আরো একটা কথা, যে এই t=0 এটা কিন্তু যে কোনো বক্ররেখার জন্য সত্যি। তুমি যদি পরাবৃত্তের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে, একটা পরাবৃত্তের ইকুয়েশন দিয়েছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিচ্ছে ওই বক্ররেখার উপরে বা পরাবৃত্তের উপরে বিন্দু, ওই বিন্দু যদি স্পর্শক নির্ণয় করতে হয় t=0, বৃত্ত ফাটাই দিব কিংবা সরলরেখা বক্ররেখাটাকে ফাটাই দিব আমরা, তাহলে হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন পেয়ে যাব। খেয়াল করো এখানে যে লাভটা হয়েছে, যদি এখানে এই এক্স স্কোয়ার ছিল, স্কোয়ার টার্মগুলোই আসলে বক্ররেখা নির্দেশ করে, আমার সরলরেখা নির্দেশ করার জন্য হচ্ছে একঘাত বিশিষ্ট রাশি লাগবে, তাহলে একঘাতের জন্য এই দেখো এখানে একঘাতে পরিণত হচ্ছে, এক্স হচ্ছে ভ্যারিয়েবল থাকলো, x1 এর একটা মান আছে, তাহলে এটা শুধুমাত্র x ইন্টু কোন একটা কনস্ট্যান্ট, ধরো এ হতে পারে, এরকম একটা কনস্ট্যান্ট চলে আসলো, তার মানে বুঝতেছি সেটা একঘাতে কনভার্ট হয়ে গেল, তার মানে হচ্ছে এটা সরলরেখাতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, s1 এর পরিচয়টা পরবর্তীতে দিলেও হবে, মনে রাখো s1 মানে বসানো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এবার আমি হচ্ছে বৃত্তটাকে ফাটাই। প্রথমে আমাকে বলছে যে একটা জিনিস এখানে চেক করে না দরকার, আসলে কখন কি ট্রিক করে ফেলে টিচারে কিছু বলা যায় না। বলছে যে 4 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন 4 - 11 যে বৃত্তের উপরে আছে কি নাই সেটা তো তোমাকে জানা লাগবে রে ভাই, সেই জন্য তুমি একটু ছোট করে, এটা না দেখানোই ভালো আমার মনে হয়, যে এটা আসলে বৃত্তের উপরে আছে কি নাই চেক করাটা। তো তুমি ক্যালকুলেটারে হালকাভাবে করে নিলে খুব বেশি ভালো হয়। 3 × 4 10 × -11 -15, এটা সমান 0 হইতে হবে। ক্যালকুলেটর এখানে আসেই, হাতে করার চেষ্টা করি আমরা। 16 প্রথমে গলদ, 16 প্লাস 121, 3 × 4 = 12 মাইনাস 11 110 মাইনাস 15, তাই তো? আচ্ছা, এইখান থেকে দেখা যাচ্ছে যে 121 আর এখানে 110, এই দুইটার মধ্যে আমি একটা +11 নিয়ে চলে আসলাম, +11, আর এখানে আছে হচ্ছে -12, এখান থেকে আসে একটা -1, এখানে আছে হচ্ছে 16 -1, তার মানে হচ্ছে 15। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করতেছি, 15 - 15 চলে আসতেছে 0, তার মানে হ্যাঁ 4 - 11 বিন্দুটা ওই বৃত্তের উপরে অবস্থিত। আচ্ছা, এটার শুদ্ধ পরীক্ষা তুমি চিপায় করে নিতে পারো, ক্যালকুলেটর থাকলে ভালো, ক্যালকুলেটরে করলে ভালো, ইজি হবে, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই। আচ্ছা, এবার কি করতে হবে, বৃত্তকে ফাটাবো, তার মানে t=0 করতে হবে। খেয়াল করো এবার খুব মনোযোগ দিয়ে, x² + y² 3x + 10y - 12 = 0। এই বৃত্তের 4.2 এর ক্যালকুলেশনের ঝামেলাই হচ্ছে এই জায়গাগুলোতে, তোমার এই মান বের করতে গেলেই দেখা যায় যে অনেক ভেঙে চুরি করতে হচ্ছে। x × x1 হবে, x1 মানে হচ্ছে বিন্দুটা উপরে লিখে রাখি, 4 - 1 দিয়ে রিপ্লেস করব প্রত্যেকটা x কে, একটা করে x কে 4 - 1 দিয়ে রিপ্লেস করব, 4 আর -11 দিয়ে, তাহলে এমন হলো y এর পরিবর্তে আসবে y এবং -11 3। এবার দেখো x আসছে আমার জন্য, x কে কি লিখি আমরা, x + x1/2, x1 কত 4, এমন হয়ে গেল। আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে 10, y এর পরিবর্তে কি লিখবো, y + y1 দ্যাট ইজ -11, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে নিচে 2 দিয়ে ভাগ, এখানে হচ্ছে -15 = 0। এটা কিন্তু আমার সরলরেখার সমীকরণ, আমি যে স্পর্শকের কথা বলছি সেই স্পর্শক কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন এটা কি হচ্ছে ভেঙে চুরে এই লাইনগুলোর ক্যালকুলেশন করাটাই ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখি, তারপরে 3 উপরে গুণ করে দেই, ঝামেলার জিনিস আসলে। 3 × 4 = 12, হ্যাঁ, নিচে হচ্ছে 2, তারপরে আছে +10
10 উপরে গুণ করে দিই। আচ্ছা 10 উপরে গুণ করা লাগবে না, এখানে 2 আর 10 কাটাকাটি চলে যায়, শুধু 5 থাকে। খেয়াল করো 2 এবং 10 কাটাকাটি যাবে না, এখানে 2 এবং 10 কাটাকাটি যায়, এখানে শুধুমাত্র 5 থাকলো। তাহলে 5 ইন্টু এই জিনিসটা, তার মানে 5 ইন্টু ওয়াই মাইনাস 55 মাইনাস 15 ইকুয়ালস টু 0। এবং এই সমীকরণের ভিতরে দেখা যাচ্ছে এখানে একটা 2 আছে, একটা বেয়াদব 2। এই 2টাকে সরানোর জন্য পুরো সমীকরণকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তার আগে এখান থেকে এইখানে যে কনস্ট্যান্টগুলো আছে, এই কনস্ট্যান্ট দুইটাকে একটু একত্র করি। 15 আর 55 হয়ে যাবে কত, 70। এটা হয়ে যাবে 70, একটু ছোট হয়ে আসলো। আর এখানে আছে 5y আর হচ্ছে -11, তার মানে এটা হচ্ছে -6y, -6y পেয়ে গেলাম। এই জিনিসটা চলে গেল, দেখো অনেকখানি ছোট হয়ে আসছে। এবার হচ্ছে 2 দিয়ে গুণ করি। 8x - 12y প্লাস তো আর থাকবে না, এখানে মাইনাস চলে আসবে, -3x - 12 -70 এর দ্বিগুণ হচ্ছে 140y। আচ্ছা x এর রাশিগুলো কি ছিল আমার জন্য, x এখানে চলে আসলো। আচ্ছা এটা কি ছিল, 8 আর 3 মানে হচ্ছে 5x - 12y, আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট দুইটা -152। দেখি তো আমাদের হইল নাকি, এটা কয় নাম্বার ম্যাথ ছিল কে জানে। কই গেল, হ্যাঁ 5x - 12y -152। ভেরি ফর্চুনেটলি এটা ক্যালকুলেটর ছাড়া যে আমি করছি, এটাই আমার জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ এমনিতে এই ম্যাথগুলো সহজে মিলতে চায় না। এখানে ক্যালকুলেশনে খুব বেশি সতর্ক থাকতে হয়, এই লাইনগুলোতে, এই জায়গাগুলোতে। এগুলো সতর্ক না থাকলে যেমন খুব বেশি ভুল যেটাতে হয়, যে আমার ক্ষেত্রে যেটা হইতো সবসময়, আমি এই -70কে আর 2 দিয়ে গুণ করতাম না, এইখানে -70 থেকে যাইতো, তখন আমার ক্যালকুলেশনে ভুলগুলো হইতো। খেয়াল করো কীভাবে করছি, আবার শুধু বৃত্তকে ফাটানোর কাজ করছিলাম। এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু 4, এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু y1, দ্যাট ইজ -11। এক্স এর পরিবর্তে দেখো এই অংশটা x প্লাস x1/2, ওয়াই এর পরিবর্তে এই অংশটা y প্লাস y1/2, আর এই 15 কনস্ট্যান্ট থেকে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই চারটা জিনিসকে রিপ্লেস করে শিখতে হবে। আর পরের ম্যাথটা একই রকম, দেখে ফেলি আমরা তাহলে। আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 45। আচ্ছা, আর এটার জন্য আমার যে এখানে স্পর্শকটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে 3 এবং হচ্ছে 6 - 3 এই বিন্দুতে স্পর্শক। এই বিন্দুটা ওর উপরে আছে কি না আদৌ দেখো তো। 6 এবং -3 যদি x এবং y এর পরিবর্তে বসাও, তাহলে হবে 36 আর 9, 45ই আছে, তার মানে আমাদের জন্য ইকুয়েশন কারেক্ট আছে। এটার ভিতরে আমাদের কাজ করতে হবে, কি করব আমরা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 45। এটার উপরে অঙ্কিত স্পর্শক। তারপরে ওরা কি করছে সেটা পরে দেখতেছি, আগে স্পর্শকটা নির্ণয় করে নিই আমরা। এটা ছিল হচ্ছে 6 - 3 বিন্দুতে, তাহলে x ইন্টু x1 হচ্ছে 6, y ইন্টু y1 হচ্ছে -3 ইকুয়ালস টু 45। হয়ে গেল 6x - 3y ইকুয়ালস টু 45। একটু ছোট করা যায়, মানে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আসে হচ্ছে x 2x - y, আর এখানে আসবে 15। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এই লোক কি করছে, এই ইকুয়েশনটা এই বৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে, এটা তো ছিলই, তারপরে এটা হচ্ছে পরবর্তী এই রেখাটা হচ্ছে এইরকম, এই রেখাটা এই বৃত্তটাকে, এই বৃত্তটা দেওয়া আছে এইটা, এই বৃত্তকে যে দুই বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে যথাক্রমে এ এবং বি। এই এ এবং বি এর ক্ষেত্রে আমাকে দেখাইতে হবে যে এ এবং বি এর উপরে যে লম্বগুলো অঙ্কিত হচ্ছে বা স্পর্শকগুলো, এই স্পর্শকগুলো পরস্পর লম্ব। তার মানে আমাকে হচ্ছে ছেদ বিন্দু বের করতে হবে, তারপর আবার এই বৃত্ত ফাটাইতে হবে এ বিন্দু এবং এই বিন্দুর জন্য এই বৃত্তর ক্ষেত্রে। তারপরে যেটা করতে হবে, ওই যে দুটো সরলরেখা আমি পাইলাম, সেই দুটো সরলরেখার ঢাল দুইটার গুণফল -1 দেখাই দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। এটার বেশি দূর করে দিলাম না তোমাদের জন্য, আপাতত এতটুকুই যথেষ্ট। আই হোপ তোমরা এটা পারবা, এটা আমার কঠিন কিছু না, কারণ আমরা বৃত্ত ছেদ আগেও করছি, আমরা এখানে আগেও ছেদ বিন্দুগুলা বের করছিলাম। এখানে কি করতে হবে তোমাকে, এখানে তোমরা যেটা করতে পারো, y সমান হলে লিখতে পারো 2x - 15। এইভাবে হচ্ছে তুমি হচ্ছে এই 2x - 15টা এই y এর ভ্যালুগুলো হচ্ছে এখানে বসাই দিবা এই ইকুয়েশনের ভিতরে, তাহলেই হচ্ছে তোমার x এর দুইটা মান পেয়ে যাবা। ওইখান থেকেই তুমি y এরও দুইটা মান পাবা। তো এই দুইটা মান হবে হচ্ছে a এবং b, দুইটাতে তুমি স্পর্শক নির্ণয় করবে কিভাবে, এই যে বৃত্ত ফাটানোর যে কাহিনীটা দিয়েছিলাম তোমাদেরকে, x স্কোয়ার থাকলে x ইন্টু x1, x যদি থাকে তাহলে হচ্ছে x প্লাস x1/2,
আর যদি ওয়াই স্কোয়ার থাকে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, যদি ওয়াই থাকে তাহলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব বেশি সহজ, খুব বেশি কঠিন না, চেষ্টা করলেই পারবা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে থ্যাঙ্কস। হ্যাভ আ গুড ডে, গুড টাইম।